যেটি আমি ব্যবহার করি, তাহলে ওটার ইংলিশ কি হবে? I use mobile phone. তাহলে আমরা কি বলবো যে আমার একটি মোবাইল আছে, এটার ইংলিশ তো মোটামুটি আমরা সবাই বলতে পারবো যে আই হ্যাভ আ মোবাইল। আর I have a mobile phone. যেটির ইংলিশ কি? হুইচ, হ্যাঁ, হুইচ আই ইউজ, যেটি আমি ব্যবহার করি। তাহলে এখন যদি বলি আমার একজন বন্ধু আছে যে শিক্ষক, এটার ইংলিশটা কি বলতে পারবো? I have a phone which is a teacher. হ্যাঁ, আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ আ টিচার, আমার একজন বন্ধু আছে যে হচ্ছে একজন শিক্ষক। তাহলে এখান থেকে আমরা কিসের ব্যবহার জানতে পারি? একটা হচ্ছে হু আর একটা হচ্ছে হুইচ এর ব্যবহার। হ্যাঁ, এখন আমাকে বলেন তো, আমি ক্লাস করছি, এটার ইংলিশটা কি হবে? I am doing class. ভেরি গুড। তাহলে এখন আমাকে বলেন যে আমি ক্লাস করেছি, এটার ইংলিশটা কে পারবেন? I did class. I have done the class. এই যে ভেরি নাইস, আই হ্যাভ ডান। মানে এটা কোন টেন্সে পড়েছে কেউ বলতে পারবেন? Present perfect. প্রেজেন্ট পারফেক্ট। কে বলছেন এটা? জি, আমি বলছি। ও আচ্ছা, আপনি তাহলে ভেরি নাইস, পারফেক্ট। আচ্ছা, বলেন তাহলে আমি গিয়েছিলাম, এটার ইংলিশ কি? I went. আই ওয়েন, I ভেরি গুড। went. তাহলে আমি এখন যদি বলি আমি ভাত খাচ্ছি, I am eating rice. ভেরি গুড। আমি ভাত খেতে থাকবো, I will be eating rice. তারপর হচ্ছে আমি ভাত খেয়েছি, I have eaten rice. ভেরি গুড। দেখছেন আপু কত সুন্দরভাবে উত্তর দিচ্ছে। ঠিক আছে, আপনারা বাকিটাও চেষ্টা করুন। তাহলে আমার খাওয়া উচিত, I should eat আই শুড ইট, ভেরি নাইস। rice. তাহলে কোনো কিছু উচিত থাকলে আমরা শুড বলবো। তাহলে আমার ভাত খেতে মন চাচ্ছে, I feel like eating rice. I feel rice. আই ফিল লাইক ইটিং রাইস, ভেরি নাইস। Eating rice. তাহলে এখনই উপযুক্ত সময় ভাত খাওয়ার। Right now, এখনো উপযুক্ত সময়। Right now, eat rice. তাহলে কোনো কিছু এখনই উপযুক্ত সময় আমরা কি বলবো? ইট ইজ হাই টাইম। হ্যাঁ, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। ঠিক আছে, কোনো কিছু যখনই উপযুক্ত সময় থাকবে আমরা বলবো ইট ইজ হাই টাইম। তারপরে টু দিয়ে আমরা উত্তরটা করার চেষ্টা করব। টু, এখন কি করার? টু ইট রাইস, ইট ইজ হাই টাইম টু ইট রাইস। এখন বলুন তো যে আমি ভাত খেতে পারি, I can eat rice. আমি ভাত খেতে পারতাম, I could eat rice. আমি ভাত খাবো, I will eat rice. আমি হতে পারি, I may be. হ্যাঁ, আই মেবি বলতে পারি, আবার আই ক্যান বি। ঠিক আছে, সম্ভাবনার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আবার আই মাইট বিও হতে পারে। কিন্তু আমরা যখন সম্ভাবনাটা বেশি তখন ক্যান বি, সম্ভাবনাটা যখন কম মানে তখন মেবি, একবারে কম হলে মাইট বি। তাহলে আমি হতে পারতাম, I could be. আই I কুড could বি, be. ভেরি গুড। তাহলে যদি আমি হতে পারবো, আমি হতে পারবো। তাহলে কি হবে? I can be. তাহলে আই উইল বি, কি হবে? আই I উইল will বি। be. I will be. তাহলে আমি হতে সক্ষম হব, I could be. I will able to. আই উইল বি এবল টু, ভেরি গুড। দেখছেন আমাদের আপু কি সুন্দরভাবে পাচ্ছে। তারপরে আমরা বললেন আমি অবশ্যই হব, I must be. আই মাস্ট বি। I must be. তাহলে আমি যাব, I will go. আই উইল I গো। will go. আমি যাব না, I won't be. I don't. আই I won't go. আই ওন্ট গো। আমি অবশ্যই যাব, I should go. আই মাস্ট গো। কোনো কিছু যখন অবশ্যই তখন আমরা মাস্ট ব্যবহার করব, আই মাস্ট গো। Must. Yeah. আই মাস্ট গো। তাহলে আমি যাব বলে ভাবছি, তাহলে কি হবে? আই থিংক অফ গোয়িং। হ্যাঁ, কোনো কিছু ভাবছি মানে কি? থিংক অফ, আই থিংক অফ গোয়িং। তাহলে আমি ইংলিশ শিখবো বলে I think ভাবছি, I will. আমি ইংলিশ শিখবো বলে ভাবছি, I think of learning English. হ্যাঁ, আই থিংক অফ লার্নিং ইংলিশ। Learning English. আমি ইংলিশ শিখতে চাই, I want to.
I want to learn English. হ্যাঁ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আমি ইংলিশ শেখাতে চাই। I want to teach English. আই ওয়ান্ট টু টিচ I ইংলিশ। want to teach English. ভেরি গুড। তাহলে এখন যদি বলি আমার ইংলিশ শেখার কথা, তাহলে কোনো কিছু কথা থাকলে আমরা কি বলবো? সাপোজ টু। কি বলবো? I'm supposed to. সাপোজ টু। তাহলে আই I'm এম supposed to. আম সাপোজ টু লার্ন ইংলিশ। তাহলে আমার I'm ভাত supposed to learn English. তাহলে আমার ভাত খাওয়ার কথা, তাহলে কি হবে? আম সাপোজ টু ইট রাইস। আমার ভাত খাওয়ার কথা ছিল। Right. I'm supposed to eat right. তাহলে যখন আমরা এটাকে অতীতে নিয়ে যাব তখন কি হবে? আমার ভাত খাওয়ার কথা ছিল। তখন কি Suppose এমটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। আই ওয়াজ সাপোজ টু ইট রাইস। আমার ইংলিশ শেখার কথা ছিল। I was supposed to learn English. আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ। তাহলে এখন যদি বলি আমার ইংলিশ শেখার সম্ভাবনা আছে। কথা শোনা যায় না। আচ্ছা, আরেকজনকে মিউট করে দিচ্ছি যার থেকে শব্দ আসছে এখানে। হ্যাঁ, তাহলে আমার ইংলিশ শেখার সম্ভাবনা ছিল। আর এখন যদি বলি আমার ইংলিশ শেখার সম্ভাবনা আছে, এটা কে পারবেন? কোনো কিছু সম্ভাবনা থাকলে আমরা কি বলবো? লাইকলি টু। কি বলবো? আম লাইকলি টু লার্ন ইংলিশ। কি বলবো? আম লাইকলি টু লার্ন ইংলিশ। কোনো কিছু সম্ভাবনা থাকলে আমরা বলবো কি? লাইকলি টু। তাহলে আই এম লাইকলি টু লার্ন ইংলিশ। তাহলে আমার ভাত খাওয়ার সম্ভাবনা আছে। I feel like to eating rice. হ্যাঁ, আই এম লাইকলি টু ইট রাইস। Eat rice. হ্যাঁ, তাহলে এখন যদি বলি আমার ভাত খেতে মন চায়। I feel eat rice. যখনই কোনো কিছু মন চায় আমরা ব্যবহার করব কি? ইনটেন্ড টু। হ্যাঁ, ইনটেন্ড টু। আই ইনটেন্ড টু ইট রাইস। আমার ভাত খেতে মন চায়। আর যদি বলি আমার ইংলিশ শিখতে মন চায়, I feel like. না, আমরা যখন কোনো কিছু মন চায় তখন ব্যবহার করব ইনটেন্ড টু। আর যখন বলবো মন চাচ্ছে তখন ফিল লাইক ব্যবহার করব। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা। তাহলে আমার ইংলিশ শিখতে মন চায়। কি হবে? আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ। নয়েজ হচ্ছে তো। আচ্ছা, নয়েজ তো মানে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না লাস্টের দিকটা। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? দেখুন নয়েজ এর জন্য তো আবার তো ডিস্টার্ব হচ্ছে আর কি। আচ্ছা, নয়েজ তো আসার কথা না। আচ্ছা, বাকিরা কি নয়েজ পাচ্ছেন? ভোকাবুলারিটা ভালো করে শোনা যাচ্ছে না। না, এই যে একজনের থেকে মনে হয় একটু সাউন্ড আসতেছে তো এইজন্য আর কি মনে হয় নয়েজ। আচ্ছা, আপনারা এই যে যার থেকে সাউন্ড আসে তিনি একটু মিউট করে ফেলবেন। হ্যাঁ, অনেকে দেখা যায় পরিবারের অন্য কেউ শব্দ করে তো বাকিদের ডিস্টার্ব হয় আর কি। গাড়ির হর্ন শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই যে বাইরে থেকে মনে হয় কেউ ক্লাসে জয়েন হয়েছে এইজন্য মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে আর কি, নয়েজ আসতেছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখানে এমন কেউ আছে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতেছেন? যদি এখন কেউ থাকে আপনারা একটু কাইন্ডলি মিউট করে দিবেন যাতে বাকিদের ডিস্টার্ব না হয়। আচ্ছা, এখন আপনি বলেন যে আমার একটি কম্পিউটার ক্রয় করা উচিত ছিল। I should be buy a computer. কোনো কিছু উচিত যখন ছিল তখন শুড হ্যাভ হবে। হ্যাঁ, শুড হ্যাভ এর পরে be Okay. Okay, sir. I should have buy a computer. হ্যাঁ, হ্যাভ এর পরে ভাইটা কি বোথ হয়ে যাবে, মানে ভাই 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। Okay. I should bought a computer. I should have bought a computer. I should have bought a computer. তাহলে এখন যদি বলি I should have bought a computer. এখন যদি বলি আমার ইংলিশ শেখা উচিত ছিল। I should have learned English. হ্যাঁ, I should have learned English. Very nice. তাহলে এখন যদি বলি আমি ইংলিশ শিখবো। I will learn English. learn English. I will learn. আমি ইংলিশ শেখাবো। I will teach English. তাহলে কি হবে? I will teach English. লার্নটা হয়ে যাবে টিচ। হ্যাঁ, একটা হচ্ছে শেখা মানে লার্ন, আর শেখানো মানে টিচ। I will teach. ঠিক আছে? তাহলে আমরা দেখেন এই যে ঘুরে ফিরে আমি যে এতগুলো সেন্টেন্স স্ট্রাকচার বললাম, এইগুলো যদি আপনি পারেন তাহলে ইংলিশে কথা বলতে পারবেন। বুঝতে পারলেন? আমি কিন্তু স্ট্রাকচারগুলো জাস্ট একটু সামারাইজ করলাম। কেন? এখানে দেখা যায় অনেকে
অনেক কিছু পারে বাট ব্যবহারটা পারে না, আবার অনেকে 2টা পারে 3টা পারে বাকিগুলো মনে থাকে না। তাহলে মনে রাখতে হবে কিভাবে, আমাদের সহজভাবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ঘুরে ফিরে আমাদের হ্যাঁ। 15 থেকে 20টা স্ট্রাকচার যদি আমরা ভালোভাবে পারি, এই যে যেগুলো আমি ঘুরে ফিরে বললাম এগুলা দেখবেন ঘুরে ফিরে বইয়ের ভিতরে এগুলাই থাকে বেশিরভাগ। কারণ কেন, কারণ এগুলা সবচেয়ে বেশি ব্যবহার হয়। হাজার হাজার স্ট্রাকচার কিন্তু আছে, কিন্তু সবগুলা কিন্তু দরকার নাই। আপনার দরকার আছে মাত্র 15টা। এই 15টা স্ট্রাকচার যদি আমরা ভালোভাবে পারি তাহলে আমরা কথা বলতে পারবো। এই 15টা আমরা একটা বাক্য দিয়ে প্র্যাকটিস করব, হ্যাঁ সবাই বলবে। হুম। শুরুতে হচ্ছে আচ্ছা। আমি ইংলিশে কথা বলতে চাই। I want to speak English. হ্যাঁ, তাহলে আমাদের একটা চলে গেছে কি 1 2, তারপরে দ্বিতীয় I want স্ট্রাকচার, to তাহলে আমার ইংলিশ শেখা দরকার। I need আই নিড টু লার্ন ইংলিশ, তাহলে আই নিড টু, তাহলে আমাদের language. 2 নম্বরে চলে গেল নিড টু। 1 নম্বরে হচ্ছে 1 2, 2 নম্বরে হচ্ছে নিড টু। এখন 3 নম্বর নিয়ম আমার ইংলিশ শিখতে মন চাচ্ছে। I feel like to learn English. হ্যাঁ, আই ফিল লাইক, হ্যাঁ আই ফিল লাইক লার্নিং ইংলিশ। এখন হচ্ছে ফিল লাইক মানে কি, যেটা হচ্ছে কোনো কিছু মন চাচ্ছে, আর ফিল হচ্ছে লাইক। লাইক হচ্ছে একটি ভার্ব আর লার্ন হচ্ছে একটি ভার্ব, দুইটা ভার্ব যদি একসাথে থাকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয়ে যায় আর কি, এজন্য লার্নটা লার্নিং হয়ে গেছে আর কি। তাহলে আই ফিল লাইক লার্নিং ইংলিশ, আই ফিল লাইক স্পিকিং ইংলিশ, আই ফিল লাইক বাইং। কি জন্য, কারণ দুইটা ভার্ব একসাথে থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। তাহলে এখন যদি বলি আমার ইংলিশ শেখা উচিত, I should learn more. আমার ইংলিশ শেখা I উচিত should learn ছিল, English. আমার ইংলিশ শেখা উচিত ছিল। আই শুড হ্যাভ, হ্যাঁ শুড হ্যাভ লার্নড I ইংলিশ, should have I learned should have English. learned I English. should have learned English. হ্যাঁ, এখন যদি বলে আমার ইংলিশ শেখার সম্ভাবনা আছে, I may learn English. সম্ভাবনা থাকলে আমরা আই এম লাইকলি টু ব্যবহার করব, ঠিক আছে, লাইকলি টু, আই এম লাইকলি টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখার সম্ভাবনা আছে। তাহলে আই এম লাইকলি টু, I am likely to, sir. ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, আই এর সাথে এম হবে, I am likely to. ইয়েস I ইয়েস, am likely to. টু এর পরে Learn ভার্বের English. বেস ফ্রম, মনে রাখবেন টু এর পরে বেস ফ্রম হয়, টু প্লাস বেস ফ্রম। আই এম লাইকলি টু হ্যাঁ। লার্ন ইংলিশ, আই ওয়াজ লাইকলি টু লার্ন ইংলিশ। একটা হচ্ছে ইংলিশ শেখার সম্ভাবনা আছে, একটা হচ্ছে সম্ভাবনা ছিল। তারপরে বলেন, এখন আমরা হচ্ছে চলে যাব হচ্ছে ভাবছি, যেমন আমি ইংলিশ শেখার কথা ভাবছি, I think. তাহলে কি হবে থিঙ্ক অফ, I- হ্যাঁ কোনো কিছু যখন I- ভাবছি থিঙ্ক অফ, তাহলে আই থিঙ্ক I অফ লার্নিং ইংলিশ, থিঙ্ক অফ, I think of learning English. হ্যাঁ আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ। I think of learning English. হ্যাঁ, আবার এই ভিডিওটা কিন্তু আমি রেকর্ড করছি, আবার আমাদের পেজে দিয়ে দিব, যে একটু কম বুঝবেন আবার ভিডিওটা রিপিটলি দেখতে পারবেন, হ্যাঁ যে আবার আবার নোটও, হ্যাঁ হ্যাঁ আবার নোটও করতে পারবেন, যারা হচ্ছে একটু খাতা কলম নেন নাই, আপনার মনোযোগ দিয়ে আগে বুঝেন পরে নোট করতে পারবেন। আমি রেকর্ডেড করে রাখছি ভিডিওটা, আপনারা পুনরায় দেখতে পারবেন। তারপরে হচ্ছে আমি যদি বলি যে এখনই উপযুক্ত সময় ইংলিশ শেখার, তাহলে আমরা কি বলবো, যখনই উপযুক্ত সময়, Start to perfect. হ্যাঁ ইটস টাইম বা ইট ইজ হাই টাইম, আপনারা যে শর্টকাটে বলে ইটস টাইম বা একটু বড় করলে ইট ইজ হাই টাইম। যখন ইট ইজ হাই টাইম এটার মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়, আর যখনই উপযুক্ত সময় হবে, High time, perfect. হ্যাঁ আমি বলে দেই পরে আপনারা বলেন। তাহলে ইট ইজ হাই টাইমের পরে আমরা টু বসাবো, তারপরে একটা ভার্বের ওয়ান দিব, তাহলে শেষ। তাহলে ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ, এখনই উপযুক্ত সময় ইংলিশ শেখার। এখন আমি যদি বলি এখনই উপযুক্ত সময় ভাত খাওয়ার, ইট ইজ হাই টাইম টু ইট রাইস। এখনই উপযুক্ত সময় লেখার, ইট ইজ হাই টাইম টু রাইট। এখনই উপযুক্ত সময় যাওয়ার, ইট ইজ হাই টাইম টু গো। ইট ইজ এখনই, It is এর পরেটা কি স্যার, আমি একটু বুঝতে পারছি না। ইট ইজ হাই টাইম, high time. হ্যাঁ হাই টাইম এখনই উপযুক্ত সময়, হাই টাইম দেওয়ার পরে Right. হাই হাই এইচ আই জি এইচ হাই, H-I-G-H, high time. Okay, thank you, sir. আচ্ছা It is high time to. তো পরে হচ্ছে যে ভার্বটা বসায় দিবেন, মেইন ভার্বটা, যেমন আপনি কি করতে Okay. এখন চান, যেমন আমার এখনই উপযুক্ত সময় যাওয়ার, এখনই উপযুক্ত সময় খাওয়ার, এখনই উপযুক্ত সময় High লেখার, time to go. ইট ইজ হাই টাইম টু গো, এখনই উপযুক্ত সময় যাওয়ার। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন যদি বলি আমার ইংলিশ শিখতে মন চায়, তখন আমরা ব্যবহার করব কি ইন্টেন্ড টু। তাহলে আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শিখতে মন চায়। তাহলে এখন যদি বলি আমার ভাত খেতে মন চায়, এটা কি পারবেন? হ্যাঁ I intend to eat rice. আই ইন্টেন্ড টু ইট রাইস, আমার ভাত খেতে মন চায়।
তাহলে এখন যদি বলি তার ভাত খেতে মন চায়, তার ভাত খেতে মন চায়, Intend to eat rice. His এই যে তোমার যে বলছে সাইড টক করবা না, আগে না করে দে। হ্যাঁ, তাহলে তার ভাত খেতে মন চায়। Her intend to rice. Intend. হ্যাঁ, এখান থেকে এই যে উনি যেহেতু হার বলেছে, আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি। হার এবং হি সি এর পার্থক্য, একটা হচ্ছে সাবজেক্টের জায়গায় বসবে, একটা হচ্ছে অবজেক্টের জায়গায় বসবে। আমরা যে কিন্তু বলেছি সাবজেক্টের জায়গায় হি হবে, আর অবজেক্টের জায়গায় হিটা হিম হয়ে যাবে, আবার সাবজেক্টের জায়গায় সি হবে, আবার অবজেক্টের জায়গায় হার হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু শুরুতে তার কথা বলছি, সে কিন্তু সাবজেক্ট, এজন্য আমাদের কি হবে, হি বা সি হবে। তাহলে সি ইন্টেন্ডস টু ইট রাইস, মানে কি তার ভাত খেতে মন চায়। বুঝতে পেরেছেন স্যার কি করে শব্দটা কোনটা? ওয়ার্ডটা Intend. মনটা হ্যাঁ, ইন্টেন্ড টু এর পরে বিয়ন হবে, Yes, spelling টা আই এন টি এন ডি। INTENT. হ্যাঁ, Intend. ইন্টেন্ড, ঠিক আছে, বুঝতে পারলেন? Intend to. হ্যাঁ হ্যাঁ, ইন্টেন্ড টু। তাহলে আমাদের ওই যে একজন ভাই লিখে দিয়েছে আই এন টি এন ডি, ইন্টেন্ড টু। হ্যাঁ, ঠিক আছে, মোহাম্মদ ইমরানুল ভাই লিখে দিয়েছে, ঠিক আছে, দেখছেন না আপনারা সবাই? আচ্ছা, এখন আমি হচ্ছে কি করব, আপনাদের যারা কম বুঝেন বা বুঝতে পারে না তাদের জন্য আমি এটা আবার লিখে দিব। হ্যাঁ, এতক্ষণ তো আমরা মুখ দিয়ে এটা প্র্যাকটিস করলাম, এখন আমি বোর্ডে লিখে দিব, আপনারা সবাই আরো ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, দেখেন, আচ্ছা এখন দেখেন আমি এটা আপনাদের হচ্ছে বোঝার জন্য বোর্ডে আবার লিখে দিব। যারা নোট করেন নাই, আপনারা এখন চাইলে নোটটা করে নিতে পারবেন। এখন সবাই একটু নোট করে নেবেন, যারা একটু বুঝেন নাই বা স্ট্রাকচার সম্পর্কে ধারণা নাই, বা ধারণা আছে কিন্তু ভুল হয়, আমি শর্টকাটে কৌশলে আপনাদেরকে এটা লিখে দিচ্ছি, যাতে আপনারা এটা সারা জীবন মানে ব্যবহার করতে পারেন। তাহলে দেখেন তো আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন ভাবে দেখতে পাচ্ছি না। ডাবল কি একটা ডাবল ট্যাপ প্রিন্ট আপ টু 3 people time only effect. হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এমএস ওয়ার্ডটা কি দেখা যাচ্ছে? No. হ্যাঁ, এখন সাদা, আপনারা সাদা স্লাইডটা দেখতে পাচ্ছেন না, সাদা পেজ? সাদা প্ল্যাকের উপর তো একটা ছোট কি একটা এসে বসে আছে। না না না, অন্য কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এখন সাদা দেখেন। বোর্ড দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচারগুলো এখন দেখেন, আমাদের স্ট্রাকচারগুলো আমরা লিখে ফেলবো ওয়ান দিয়ে। আমি একটু বড় করে আমরা দিচ্ছি। কি এগুলো লিখবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ না লিখলে এখন তো লিখবো না, পরে লিখবো। আপনারা ভিডিওটা রেকর্ড হচ্ছে, আপনারা চাইলে পরেও লিখতে পারবেন। আর যার এখন দরকার আপনারা এখনই তুলে ফেলতে পারেন, যাদের একটু অলস মনে হবে না পরে আর তুলতে পারবো না, তারা সাথে তুলে ফেলেন। হ্যাঁ, দেখেন এখন আমরা ফার্স্ট স্ট্রাকচার, যেটা হচ্ছে কোনো কিছু চাই বোঝাতে আমরা ব্যবহার করে কি ওয়ান টু, মানে কোনো কিছু চাওয়া বোঝাতে ব্যবহার করা হয়। পৃথিবীতে যত ধরনের চাওয়া আছে আপনি এই ওয়ান টু দ্বারা ব্যবহার করবেন। এখন কে চায়? অবশ্যই কোনো একটা মালিক, আমি চাই বা আপনি চান বা সে চায়, তাহলে আই, তারপরে চাওয়া মানে কি ওয়ান, আই ওয়ান্ট, এখন হচ্ছে আমি চাই। এখন আমি যদি এই টুটা ব্যবহার না করি, তখন আমার এখানে বসাইতে হবে একটি নাউন। যেমন আই ওয়ান্ট আ পেন, আমি একটি কলম চাই। আই ওয়ান্ট এ পেপার, আমি একটি পেপার চাই। আই ওয়ান্ট এ মোবাইল, আমি একটি মোবাইল চাই। তাহলে দেখেন ওয়ান্টের পরে ডাইরেক্ট আমরা কি লিখলাম, নাউন। তাহলে নাউন ব্যবহার করলাম। এখন এটাকে যদি আমি অতীত করি তাহলে হয়ে যাবে ওয়ান্টেড, আই ওয়ান্টেড এ পেন, মানে আমি একটি কলম চেয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অতীত হয়ে গেল। একটা জিনিস মনে রাখবেন, এটার কিন্তু কোনো ভবিষ্যৎ হবে না, আই উইল ওয়ান্ট এ পেন এরকম হবে না। আবার এটার কন্টিনিউয়াস হবে না, আই এম ওয়ান্টিং এ পেন, আমি একটি পেন চাচ্ছি, এগুলো হবে না। ঠিক আছে, প্রেজেন্ট দ্বারা ওটা বোঝায়। ঠিক আছে, এটা আপনার মনে রাখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম, ওয়ান্টের পরে আমরা নাউন হয় এটা বুঝতে পারলাম। এখন আমি যদি এখানে ওয়ান্টের পরে টু কেন হয় এখন বোঝার চেষ্টা করেন। আগে টু কি, আগে বুঝেন। যেমন দেখেন, আমাকে বলেন যে ইট মানে কি? হ্যাঁ, ইট মানে কি? ইট মানে কি? এই ইটটা মানে কি? খাওয়া খাওয়া। কিন্তু আমি যদি ইটের আগে টু বসাই তাহলে এটার মানে কি হয়ে যাবে? খেতে হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ কাকে বলে? যাটার আগে ভার্বের আগে টু হইলে এটাকে তয় কাটতে হয়ে যায়, এটাকে আমরা ইনফিনিটিভ বলি।
ঠিক আছে, তাহলে এখন এই এখন এই ওয়ান্টের মানে কি? I want to আমি ভাত খেতে খেতে চাই। তাহলে আমি ভাত খেতে চাই। তাহলে দেখেন আমরা যদি একটু আলাদা আলাদা করে বলি, যেমন দেখেন আই ওয়ান্ট, আমি চাই, টু ইট মানে কি ভাত খেতে। তাহলে দেখছেন খেতে। কিভাবে জোড়া লাগলো, কিন্তু আমরা আগে কি শিখতাম, মুখস্থ করে ফেলতাম যে আই ওয়ান্ট টু ইট রাইস, কিন্তু জিনিসটা কিন্তু মুখস্থ করার বিষয় না, বোঝার বিষয়। হুম। হ্যাঁ, এখন আমি আপনাকে বুঝালাম, এখন আপনার এটা সবসময় মনে থাকবে। তাহলে টু এর পরে মনে রাখবেন কি হবে, টু এর পরে ভার্ব হবে আর ওয়ান্ট এর পরে নাউন হবে। এটা তো বুঝতে পারলেন যে আমরা যদি টু বসাই তাহলে টু এর পরে অবশ্যই আমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে। এখন আমাদের এই বাক্যটাকে যদি আমি বড় করতে চাই, দেখেন কিভাবে বড় হয়। তাহলে দেখেন আপনি একটা স্ট্রাকচার জানেন, কিন্তু এটার ব্যবহার পারতে হবে, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এটা হোয়াট ইজ ব্যবহার। এখন ব্যবহার মানে কি? ব্যবহার মানে হচ্ছে এই বাক্যটাকে আপনাকে বড় করা জানতে হবে। এখন দেখেন কিভাবে বড় হয়। আমি ভাত খেতে চাই, এখন আপনি সময় ব্যবহার করেন, আপনি কখন ভাত খেতে চান, তখন ব্যবহার করেন রাতে। তাহলে আই ওয়ান্ট টু ইট এট নাইট, মানে এটার মানে হয়ে কি হয়ে গেল যে আমি রাতে ভাত খেতে চাই। তাহলে দেখেন আই ওয়ান্ট টু ইট এট নাইট, অর্থাৎ আমি রাতে ভাত খেতে চাই। তাহলে এট নাইট আমি প্রিপোজিশন দ্বারা কি করলাম, বাক্যটাকে বড় করলাম। তাহলে প্রিপোজিশন দ্বারা বাক্য বড় হয়। এখন আমি এই প্রিপোজিশনটাকে আমি আরেকটা কিছু দিয়ে বাক্য বড় করব। এন্ড দেখেন আই ওয়ান্ট টু ইট, আমি ভাত আই ওয়ান্ট টু ইট, এখন যদি ভাত মানে কি রাইস, দেখেন আই ওয়ান্ট টু ইট রাইস এন্ড, এবং আই ওয়ান্ট টু ওয়াচ মুভি। I want to watch movie, দেখেন I want to eat rice and I want to watch movie। তাহলে দেখেন মাঝখানে এখানে আমার কি হলো, এন্ড। এই এন্ডটাকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ড। এই লিঙ্কিং ওয়ার্ড দ্বারা আমাদের বাক্যটা কি হয়, বড় হয়, জোড়া লাগে। তাহলে আমরা জানি প্রিপোজিশন দ্বারা বাক্য বড় হয়, আবার হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড দ্বারা বাক্যটা বড় হয়। তাহলে আমি ভাত খেতে চাই এবং আমি টিভি দেখতে চাই, তাহলে দুইটাই কিন্তু হ্যাঁ বোধক বাক্য। তাহলে দুইটাই যদি হ্যাঁ বোধক বাক্য থাকে তাহলে আমরা এন্ড দ্বারা বাক্যটা বড় করি। এখন একটা যদি থাকে হ্যাঁ বোধক, আবার আরেকটা যদি থাকে না বোধক, তাহলে আমরা বাট ব্যবহার করি। যেমন দেখেন আমি যদি এখানে বাট ইউজ করি তাহলে কি হবে, দেখেন আই ওয়ান্ট টু ইট রাইস বাট আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ। এখানে আমাদের ডোন্ট করে এটাকে নেগেটিভ করে ফেলতে হবে। আই ডোন্ট ওয়াচ টু, দেখেন আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ মুভি, কিন্তু আমি কি করতে চাই না, টিভি দেখতে, মুভি দেখতে চাই না। ঠিক আছে, তাহলে একটা কি হ্যাঁ বোধক, আরেকটা না বোধক। তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে বাট। তাহলে বাট আর এন্ড এর ব্যবহারটা কি আপনারা বুঝতে পেরেছেন? Yes, sir. দেখছেন আমরা এটার সাথে সাথে বাট এন্ড এর ব্যবহার শিখে ফেলাম, পাশাপাশি প্রিপোজিশন কেন ব্যবহার এটাও আপনারা মোটামুটি একটু বুঝতে পেরেছেন। আমরা সামনে আমি আরো একটা কথা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ এখানে বল, কি দুটো ওয়ান্ট আসবে? দুটো ওয়ান্ট হবে? দুইটা ওয়ান্ট আপনি চাইলে না দিলেও কোনো সমস্যা নেই আপনি, কারণ দুইটা ওয়ান্ট তো দিতেই হবে। আপনি চাইলে এখানে সাবজেক্টটা চাইলে নাও দিতে পারেন, সাবজেক্টটা চাইলে কেটে দিতে পারেন। বাট হ্যাঁ, আই ওয়ান্ট টু ইট রাইস বাট আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ মুভি। হ্যাঁ, এখন আপনি কারণ দেখেন আমরা জানি যে এখানে বাটের আগে যেহেতু আমি আছি, পরে অবশ্যই আমি আছি, তাহলে দুইটা তো আমি আছি। আপনি চাইলে আর পরে আবার আমি এটা নাও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ মুভি দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওয়ান্ট টুটা দিতেই হবে। এখন আমি চাইলে এখানে তো আমার কথা বললাম, এখন আমি চাইলে এখানে আরেকজনের নাম বসাইতে পারি। দেখেন আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই, কিন্তু হি, এখানে আমি হি বসাইলাম, হি। তাহলে দেখেন এখন হি যেহেতু বসাইলাম, আমার এখানে ডুটা হয়ে যাবে কি ডাজ, ডাজ। ডাজ হয়ে যাবে। তাহলে ডাজ নট হয়ে যাবে, যেটাকে আমরা শর্টকাটে কি বলি, ডাজেন্ট। ডাজেন্ট, ঠিক আছে, ডাজেন্ট ওয়ান্ট টু ওয়াচ মুভি। দেখেন আমি ভাত খেতে চাই বাট, কিন্তু হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট রাইস, সে ভাত খেতে চায় না। এখানে আমি ইট বসাই দিই, ইট রাইস, রাইস। ঠিক আছে, তাহলে কি এখানে বুঝতে পেরেছেন আপনারা? জি। তাহলে দেখেন কি বুঝাইলাম আমি, এখানে বাটের ব্যবহারটা আপনাকে বুঝাই দিলাম যে বাট হচ্ছে একদিকে থাকবে হ্যাঁ বোধক বাক্য, আরেক দিকে থাকবে না বোধক বাক্য। আর এন্ড কখন হবে, একদিকে থাকবে হ্যাঁ বোধক, আরেক দিকেও থাকবে হ্যাঁ বোধক, বা দুই দিকে না বোধক থাকবে। যেমন আমি পানি পান করি না এবং আমি ভাত খাই না, তাহলে দুই দিকে নেগেটিভ। তাহলে কি বুঝলেন, তখনই আপনি এন্ড ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা কি শিখলাম, ওয়ান্টের পরে যদি টু থাকে তাহলে ভার্ব হবে, আর ওয়ান্টের পরে যদি টু না থাকে তাহলে নাউন হবে। আর এটাকে যদি আমি ওয়ানটাকে ইডি করে দিলে, ওয়ান্টেড হয়ে গেলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। আর এই ওয়ান্টেড কখনো চলিত হবে না, আইএনজি করলে কখনো এটাকে ওয়ান্টিং করা যাবে না। আবার ওয়ান্টের আগে কখনো উইল বসে এটাকে আবার ফিউচার করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ওয়ান্টের সকল ব্যবহার আমি বলে দিলাম। বলেন এতটুকু বুঝতে পারেন নাই?
এনিবডি যে বুঝতে পারেন নাই? ঠিক আছে, তাহলে আমাদের দেখেন এখন আমরা হচ্ছে 2 নাম্বার নিয়ম, তাহলে আমাদের এটা শেষ। এখন হচ্ছে দেখেন নাম্বার 2 নাম্বার 2 নাম্বার হচ্ছে আমরা সেটা শিখবো হচ্ছে যে সাবজেক্ট সাবজেক্ট এখন দেখেন আমাদের সাবজেক্টের আগে আমাদের মেন বুঝে আমরা যেটা আপনারা জানেন যেটা হচ্ছে শুড। শুড মানে হচ্ছে উচিত, আর এটার পরে হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল। তাহলে দেখেন শুড মানে হচ্ছে উচিত আর শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল। এই শুডটা একটি মডাল ভার্ব, এই শুড হ্যাভও একটি মডাল ভার্ব, কিন্তু এই শুড এর পরে হবে সবসময় ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে V1, শুড প্লাস V1, এটা মনে রাখবেন, শুড প্লাস V1। আর শুড হ্যাভ এর পরে হবে কি প্লাস V3, শুড হ্যাভ প্লাস V3। এখন সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে, এই জন্য আমি সাবজেক্ট আর লিখি নাই। আই শুড ইট, আমার খাওয়া উচিত। তারপরে হি শুড ইট, তার খাওয়া উচিত। আর যখন আমি আই শুড হ্যাভ, তখন ইটটাকে ইটেন করে দেবো, আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। তাহলে এটা বুঝতে পেরেছেন আপনারা শুড এবং শুড হ্যাভটা? তারপরে দেখেন নিড আর হচ্ছে নিড টু। নিড এবং নিড টু, নিড মানেও দরকার, নিড টু মানেও দরকার, বা নিড মানে প্রয়োজন, নিড টু মানে প্রয়োজন। দরকার আর প্রয়োজনের ক্ষেত্রে আমরা এই দুটো ব্যবহার করে থাকি। আর এটার পাস্ট টেন্স হচ্ছে নিডেড, ইডি করে দিলে এটা পাস্ট টেন্স হয়ে যাবে, ঠিক আছে? আর এটাকে আমরা যখন এই নিডের পরে আমাদের বসাইতে হয় নাউন, তাহলে নিড প্লাস এন মানে নাউন। আর নিড টু এর পরে বসাইতে হয় আমাদের ভার্ব, ভার্বের বেস ফর্ম। যেমন আমি যদি বসাই আই সাবজেক্ট, যেমন আই নিড, এখন আমি এখানে একটা নাউন বসাবো, আই নিড এ পেন মানে হচ্ছে আমার একটি কলম দরকার। এখন আমি যদি এখানে আই বসাই আই নিড টু, এখন আমাদের এখানে ভার্ব বসাবো গো, আই নিড টু গো মানে হচ্ছে আমার যাওয়া দরকার। তাহলে নিডের পরে আপনারা ব্যবহার করবেন নাউন এবং নিড টু এর পরে হচ্ছে ভার্ব। আর এটার পাস্ট টেন্স হচ্ছে জাস্ট খালি ইডি করে দিবেন, আই নিডেড এ পেন, আই নিডেড টু গো, এখানে জাস্ট এটা ইউজ করে দিবেন, তাহলে হয়ে যাবে ইজিলি। আই নিডেড এ পেনের বাংলাটা একটু বলবেন কি এই স্যার? যে দরকার ছিল, আই নিডেড এ পেন, আমার একটি কলম দরকার ছিল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে দেখেন আমাদের পরবর্তী নিয়ম, কোনো কিছু ফিল, দেখেন দেখেন ফিল লাইক, যদি দেখেন কখনো কোনো জায়গায় ফিল লাইক আসে তাহলে মনে রাখবেন কোনো কিছু মন চাচ্ছে। আর ফিল লাইকের পরে যে ভার্বটা আসবে এই ভার্বের সাথে আপনারা কি করে দিবেন, আইএনজি করে দিবেন, আইএনজি, ঠিক আছে? এখন সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে। এখন সাবজেক্ট যদি আমি আই ধরি, আই ফিল লাইক, এখন ভার্ব যদি আমি এখানে একটা নিই গো, তাহলে গোটা হয়ে যাবে গোয়িং, আই ফিল লাইক গোয়িং মানে হচ্ছে আমার যেতে মন চাচ্ছে। এখন যদি এখানে স্পিক বসাই তাহলে হয়ে যাবে স্পিকিং, আই ফিল লাইক স্পিকিং ইংলিশ, আমার ইংলিশে কথা বলতে মন চাচ্ছে। আই ফিল লাইক গোয়িং অ্যাব্রড, আমার বিদেশ যেতে মন চাচ্ছে। যদি আপনি সাবজেক্টে এখানে হি বসান তাহলে ফিল এর সাথে এস করে ফিলস করে দিতে হবে, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই এস হয়ে যায়। হি ফিলস লাইক গোয়িং, অর্থাৎ তার যেতে মন চাচ্ছে। আর যদি এটাকে আমরা অতীত করি তাহলে আমাদের এফ ই এল টি করে দিতে হবে, এল তারপরে হচ্ছে টি, ফিল্ড, ঠিক আছে? ফিল্ড, আমরা যদি ফিল্ড মানে কি, এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে আই ফেল্ট লাইক গোয়িং, আমার যেতে মন চাচ্ছিল। তারপরে হচ্ছে আমাদের যেটা ব্যবহার করি ইনটেন্ড, ইনটেন্ড, ইনটেন্ড মানে হচ্ছে কোনো কিছু মন চায় বা ইচ্ছে করে। যেমন আমি সাবজেক্টটা যদি এখানে আপনি আই বসান, আই ইনটেন্ড, এখন আমরা জানি ইনটেন্ড টু পরে টু এর পরে ভার্বই আসবে, আই ইনটেন্ড টু গো মানে আমার যেতে মন চায়। মানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো করে এটা ব্যবহার করে থাকি। আই ইনটেন্ড টু গো মানে হচ্ছে আমার যেতে মন চায়, আই ইনটেন্ড টু ইট আমার খেতে মন চায়, আই ইনটেন্ড টু সি আমার দেখতে মন চায়, এভাবে আর কি। তারপরে হচ্ছে লাইকলি টু, মানে বি লাইকলি টু আর কি, বি লাইকলি টু, বি লাইকলি টু, বি বলতে এখানে আমরা বুঝাচ্ছি এম ইজ আর ওয়াজ ওয়্যার, মানে বি ভার্ব আর কি। এখন আমি যদি মনে করেন এখানে আই বসাই, তো আয়ের সাথে আমরা জানি নর্মালি এম হয়, তাহলে আমরা এটাকে শর্টকাটে আম বলি, আই এম কে আম, আম। এখন আমরা লাইকলি টু ব্যবহার করব,
লাইকলি টু, তাহলে আম লাইকলি টু, লাইকলি টু মানে কোনো কিছু সম্ভাবনা আছে। এখন ভার্বটা আপনি ইউজ করেন আম লাইকলি টু স্পিক ইন ইংলিশ, ইংলিশ, তাহলে আম লাইকলি টু স্পিক ইন ইংলিশ, অর্থাৎ আমার ইংলিশে কথা বলতে মন চায়, আমার ইংলিশে কথা বলার সম্ভাবনা আছে। ঠিক আছে, দেখেন আমার ইংলিশে কথা বলার সম্ভাবনা আছে। এখন যদি বলি আমার ইংলিশে কথা বলার সম্ভাবনা ছিল, তখন হবে আই ওয়াজ লাইকলি টু স্পিক ইন ইংলিশ, আমার ইংলিশে কথা বলার সম্ভাবনা ছিল। তাহলে আমরা লাইকলি টু মানে কি জানলাম, সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল। তারপরে আমাদের হচ্ছে যেটা হচ্ছে সাপোজ টু, সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু হওয়ার কথা। যেমন কেউ বললো যে আজকে আমার বাসায় যাওয়ার কথা ছিল, আজকে আমার ইংলিশ শেখার কথা, আজকে আমার ইংলিশ চর্চা করার কথা, এই বাক্যগুলো আমরা সাপোজ টু দ্বারা ব্যবহার করি। যেমন আমার আগামী 2 বছর পর বিদেশ যাওয়ার কথা আছে, এই যে কথা আছে, কথা ছিল, কথা থাকবে, ওই ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করব। তাহলে দেখেন আই এর সাথে হয় এম, আর এখানে আমরা জানি যে বি সাপোজ টু হয়, মনে রাখবেন বি সাপোজ টু, সাপোজ টুর আগে একটি বি মানে বসাইতে হবে। যেমন আর লাইকলি টু এর মতো বি লাইকলি টু বি সাপোজ টু, তাহলে আই এর সাথে এম, আর আমরা জানি কথা সাপোজ টু, তাহলে আই এম সাপোজ টু লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, অর্থাৎ আমার ইংলিশে দেখেন আই এম সাপোজ টু আমার ইংলিশ শেখার কথা। ঠিক আছে, আর যদি আমার ইংলিশ শেখার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখার কথা ছিল। ঠিক আছে, আর যদি আমার হবে তখন আপনি ব্যবহার করবেন উইল বি, আই উইল বি সাপোজ টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখার কথা হবে ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সাপোজ টু ব্যবহার। এটা খুবই অ্যাডভান্স একটা স্ট্রাকচার, এটা আশা করি এখন আপনাদের কাছে বেসিকই মনে হবে, নরমাল লাগছে, সেগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপরে আমরা শিখবো এখন হচ্ছে বি ইউজ টু। ঠিক আছে, বি ইউজ টু, বি ইউজ টু, আরেকটা হচ্ছে শুধু ইউজ টু, শুধু ইউজ টু। মনে করেন বি ইউজ টু মানে কি, অতীতে একটা কাজ আপনি করতেন, অভ্যস্ত ছিলেন, এখন ইভেন এই কাজটা এখনো কন্টিনিউয়াসলি করেন, মানে কোন একটা কাজ অতীতে অনেক করতেন কিন্তু বর্তমানে এই কাজটা ছাড়েননি, এখনো করেন। আর একটা জিনিস হচ্ছে অতীতে একটা কাজ আপনি করতেন, এখন আর করেন না। যেমন আপনি অতীতে অনেক সময় অনেক এই যে যেমন খেলাধুলা করতেন, এখন আর খেলেন না। কেমন মনে করেন অনেক সময় দেখেন আপনারা যারা গ্রামে থাকতেন, এই যে জুতা চুরি করা খেলা খেলতেন, এখন আর কি এটা খেলেন না, এটা সময়ের সাথে চেঞ্জ হয়ে গেছে। তাহলে একটা সময় আপনি অনেক এগুলা করতেন, এখন আর করেন না। তো ওই ক্ষেত্রে আমরা এগুলা ব্যবহার করি যে ইউজ টু। তাহলে আই ইউজ টু, যেমন আই ইউজ টু যদি আমরা বলি স্মোক, যেমন এটার মানে কি আমি ধূমপান করতাম কিন্তু এখন আর করি না। এখন আমি যদি এই বি ইউজ টু ব্যবহার করি, তখন আপনার একটি সাহায্যকারী ভার্ব বসাতে হবে, যে এর সাথে এম হবে, আই এম ইউজ টু, আর এই স্মোকটা করে দিতে হবে স্মোকিং। ঠিক আছে, যেমন আমি এখনো ধূমপানে অভ্যস্ত আছি। তাহলে যখনই আমরা শুধু ইউজ টু এটার মানে হচ্ছে করতাম, আমি যেতাম, আসতাম, খেতাম, শিখতাম, পড়তাম, তো তাম হবে। আর যখনই অভ্যস্ত আসবে তখন আমাদের এই যে বি ভার্বটা ইউজ করতে হবে, আর মেইন ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। এটা কে বোঝেন নাই বলেন? বর্তমান হবে যে আই এম ইউজড টু টা। হ্যাঁ, এই যে আমি অভ্যস্ত আছি, আরেকটা হচ্ছে ওয়াজ মানে অভ্যস্ত ছিলাম। ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উড লাইক টু। উড লাইক টু, এই উড লাইক টু মানে হচ্ছে কোনো কিছু চাওয়া বোঝায়, যেটার সিনোনিম হচ্ছে ওয়ান্ট টু। ওয়ান্ট টু আপনি চাইলে উড লাইক টু ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে ওয়ান্ট টু ব্যবহার করতে পারেন। এখন উড লাইক, দুইটার ব্যাপার একই। এখন এটা হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে। মনে করেন আপনি কাউকে বললেন যে স্যার আপনার সাথে আমি কথা বলতে চাই, আবার আপনি আপনার বন্ধুকে বললেন আমি তোর সাথে কথা বলতে চাই। দুইটা কিন্তু এক জিনিস না। একটা হচ্ছে প্রফেশনাল মানে ভদ্রতার ক্ষেত্রে আমরা বজায় রাখি, একটা হচ্ছে উড লাইক টু, যে আই উড লাইক টু টক টু হার, আমি আপনার সাথে কথা বা আমি তার সাথে কথা বলতে চাই। আই উড লাইক টু টক টু ইউ, আমি আপনার সাথে কথা বলতে চাই। আরেকটা হচ্ছে আই ওয়ান্ট টু টক ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। তাহলে একটা হচ্ছে আমরা নরমালি ব্যবহার করি, আরেকটা হচ্ছে প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে আশা করি এখানে আপনাদের আজকে থেকে আর বেস্ট লাগবে না এই জন্য দুটো জিনিসে। তারপরে হচ্ছে আমাদের যেটা জানতে হবে হ্যাড বেটার। ঠিক আছে, হ্যাড বেটার, হ্যাড বেটার মানে হচ্ছে কোনো কিছু বরং ভালো। বরং বলতে কি, আপনি বলেন আমার জন্য ভালো হয় বাইরে যাওয়া, আমার জন্য ভালো হয় ভাত খাওয়া। তাহলে আমার জন্য আই হ্যাড বেটার, এখন আপনি ভার্বটা জাস্ট খালি বসিয়ে দিবেন, আই হ্যাড বেটার ইট রাইস, অর্থাৎ আমার জন্য ভালো হয় ভাত খাওয়া। আই হ্যাড বেটার গো আউটসাইড, আমার জন্য ভালো হয় বাইরে যাওয়া। ঠিক আছে, এক্ষেত্রে কোনো কিছু যখন ভালো হয় আপনি ব্যবহার করবেন হচ্ছে হ্যাড বেটার। তারপরে হচ্ছে কোনো কিছু যখন আমরা উপযুক্ত সময় বোঝাই তখন আমরা ব্যবহার করি ইট ইজ হাই টাইম।
তাহলে দেখেন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়। তারপর একটা টু ব্যবহার করুন আর ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিবেন, তাহলে শেষ। আবার এই ইট ইজ হাই টাইমকে শর্টকাটে বলা যায় হচ্ছে ইটস টাইম। ঠিক আছে, ইটস টাইম, ইটস টাইম টু ভার্বটা বসায় দিবেন, তাহলে ইটস টাইম টু গো অ্যাব্রোড মানে এখনই উপযুক্ত সময় বিদেশ যাওয়া। তাহলে আপনি চাইলে ইট ইজ হাই টাইম, বারোটা বসায় দিয়ে একটু দেখান স্যার, এই যে ইট ইজ হাই টাইম টু গো অ্যাব্রোড, যে বাংলাটা। এখনই উপযুক্ত সময় বিদেশ যাওয়ার। আচ্ছা, thank you. তাহলে এখনই উপযুক্ত সময় ইংলিশ শেখার, ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। এখনই উপযুক্ত সময় লেখার, ইট ইজ হাই টাইম টু রাইট। ঠিক আছে, এভাবে ব্যবহার করবেন আর কি। তারপরে হচ্ছে উড রেদার, উড রেদার মানে হচ্ছে বরং ভালো। আমরা যখন কোনো একটা জিনিস বলি বরং ভালো, তখন আমরা ব্যবহার করব উড রেদার। যেমন আই উড রেদার, রেদার গো, এটা- স্যার এটার বাংলাটা কি? বরং ভালো। ঠিক আছে, উড রেদার এই দুটো একত্রিত করে বলি আমরা বরং ভালো। যেমন আই উড রেদার গো আউটসাইড, আমার জন্য বরং ভালো বাইরে যাওয়া, দেন আউটসাইড, দেন আউট, দেন স্টে অ্যাট হোম, দেন স্টে অ্যাট হোম। অর্থাৎ আমরা যখন উড রেদার ব্যবহার করি তখন আমরা মেইনলি তুলনা করি কোনো একটা জিনিসের সাথে। যেমন আপনি বলেন কি আমার জন্য বরং ভালো বাংলাদেশে থাকা বিদেশ যাওয়ার তুলনায়, তাহলে দেখেন আই উড রেদার স্টে অ্যাট বাংলাদেশ দেন অ্যাব্রোড, এভাবে আমরা বড় করি। এখন যদি নরমালি আপনাকে শেখাই, যেমন আমার জন্য বরং ভালো বাসায় থাকা বাইরে যাওয়ার তুলনায়, বা আপনি বলেন আমার জন্য বরং ভালো বাইরে যাওয়া বাসার তুলনায় আর কি। যখনই কোনো কিছু তুলনা আসবে তখন আমরা এই দেন দ্বারা তুলনা করব। দেন মানে হচ্ছে ডিগ্রির একটা ফর্ম, যেটা আমরা দুইজনের ভিতরে তুলনা করি বা দুইটা জিনিসের ভিতর তুলনা করি। আরেকটা হচ্ছে শুধু THEN, ওটা হচ্ছে তারপর। আমি যদি এটা THEN দিই, এটা কানেক্টর হয়ে যাবে, এটার মানে হচ্ছে তারপর। আর যখন এর দিব, এটার মানে হচ্ছে তুলনা হয়ে যাবে। তাহলে দুইটা জিনিসের তুলনা, একটা হচ্ছে আউটসাইড মানে বাইরে, আর একটা হচ্ছে অ্যাট হোম মানে বাসায়। তাহলে দুইটা জিনিসের ভিতরে কিন্তু আমি তুলনা করলাম। তাহলে আই উড রেদার আমার জন্য বরং ভালো গো আউটসাইড বাইরে যাওয়া, দেন স্টে অ্যাট হোম বাসায় থাকার তুলনায়। ঠিক আছে, বুঝতে পারলেন? Yes, sir. তাহলে এই ঘুরে ফিরে আমি যে স্ট্রাকচারগুলো পড়ালাম, এগুলো যদি আপনারা একটু মাথায় রাখতে পারেন, আশা করি আপনাদের স্ট্রাকচার নিয়ে কোনো ঝামেলাই বাঁধবে না। মানে এই কয়েকটা স্ট্রাকচারে সবচেয়ে বেশি ইংলিশে ব্যবহার হয়, কিন্তু এই স্ট্রাকচারগুলো আমরা হচ্ছে কি পারি না, তাই আমরা হচ্ছে ইংলিশে কথা বলতে পারি না। বুঝতে পারলেন? এখন বলেন কে কোনটা বোঝেননি? হ্যাঁ, স্যার, হেড দিয়ে যে একটা কি বলছেন ওটা আমি একটু বুঝতে পারি নাই। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। আই হ্যাড বেটার লার্ন ইংলিশ, আমার জন্য বরং ভালো ইংলিশ শেখা। তারপরে জেসমিন সুলতান আপু বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? এটা এই যে বোঝাইলাম, বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো আরেকটু ক্লিয়ারলি বললে একটু ভালো হতো। হ্যাঁ হ্যাঁ অনেক সময় হ্যাঁ। হ্যাঁ, কোনটা বোঝেন না বলেন। আচ্ছা, ওই স্টুডেন্ট দিয়ে যেটা বললেন ওটা দিয়ে বলেন তো আবার। শুড হ্যাভ, হ্যাঁ ওটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মনে করেন এই যে আপনি বলেন কি আমার ক্লাস করা উচিত, আমার ভাত খাওয়া উচিত, আবার বলেন আমার ভাত খাওয়া উচিত ছিল, আমার ক্লাস করা উচিত ছিল, আমার বাংলাদেশে যাওয়া উচিত ছিল কিন্তু আমি যাইনি, আমার আজকে ঘুমানো উচিত ছিল কিন্তু আমি ঘুমাইনি, আমার ঘুমানো উচিত। একটা হচ্ছে উচিত আর একটা হচ্ছে উচিত ছিল। যখন এই শুডের সাথে আমি হ্যাপটা কেন লাগাবো? যখনই আপনার কথাটা চলে আসবে উচিত ছিল, তখনই হ্যাভ চলে আসবে। যেমন আমার ভাত খাওয়া উচিত ছিল, আমার টিভি দেখা উচিত ছিল, আমার রেস্ট নেওয়া উচিত ছিল। যখনই উচিত ছিল চলে আসবে তখন আমরা শুড হ্যাভটা ব্যবহার করবো আর কি। স্যার এটা কি পাস্টে? Actually আপু এটা হচ্ছে past হ্যাঁ, form হ্যাঁ। যখন কোনো কিছু বুঝাতে যাবেন তখন আর কি used to have ব্যবহার করতে হয়। হ্যাঁ এক্স্যাক্ট, এই এটা হচ্ছে হ্যাভটা পাস্ট ব্যবহার টেন্স। করতে জি ব্যবহার করতে হবে। মানে আগের জিনিসটা মানে আমি ছিল তখন আমি হ্যাপ তাহলে কোনো কিছু হবে তার স্ট্রাকচার যে we would have, could have, this like of word of even in. আচ্ছা, 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 থ্যাংক ইউ। না না, আমাদের এই যে আবার কোড হ্যাভে যাওয়া যাবে না, উড হ্যাভে যাওয়া যাবে না, নরমালটাকে আবার এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। আমাদের কোড হ্যাভ, উড হ্যাভ ওগুলা কিন্তু আবার অন্য ব্যবহার। ঠিক আছে, আমাদের সিম্পলি ভাবে মনে রাখতে হবে যে শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল, মানে আপনার একটা কাজ আপনার উচিত ছিল কিন্তু ওই কাজটা আপনি হয়তো বা করেননি, ওইরকম আর কি। আচ্ছা, বুঝতে পারছি। শুটটা তো আমাদের উচিত, কিন্তু উচিত। হ্যাপ লাগাবো যখন আমরা আগের কথা বলবো। এক্স এক্স অতীতের উচিত ছিল কোন একটা কাজ আপনার। হ্যাঁ, যেমন আই শুড হ্যাভ স্লিপড, আমার ঘুমানো উচিত ছিল। আই শুড হ্যাঁ, হ্যাভ
আই শুড হ্যাভ ওয়াচ মুভি, আমার একটি মুভি দেখা উচিত ছিল। তারপরে বুঝতে হচ্ছে পারছি। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। বুঝতে পারলেন? আর এখন হ্যাঁ আমরা যদি এটার সাথে আবার কোড হ্যাভ মিলাই তাহলে কিন্তু হবে না। কোড হ্যাভ মানে হচ্ছে অতীতে কোনো একটা কাজ আমি করতে পারতাম কিন্তু করিনি। যেমন আপনি সারাদিন দৌড়াতে পারতেন কিন্তু আপনি দৌড়াননি, তাহলে আই কুড হ্যাভ রান হোল ডে বাট আই ডিডন্ট রান। আমি সারাদিন লিখতে পারতাম কিন্তু লিখিনি, তাহলে আই কুড হ্যাভ রাইটিং হোল ডে বাট আই ডিডন্ট রান। ঠিক আছে, ওগুলো আমাদের পরবর্তী ব্যবহার, ওটা আমরা যখন মডাল ভার্ব শিখবো তখন আমরা কোড হ্যাভ এর ব্যবহার ওইগুলো শিখবো আর কি। হ্যাঁ, বুঝতে পারলেন? এখন এখানেও কিছু কিছু আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করেছি, বাট ওগুলাও আমরা নেক্সটে শিখবো আর কি। এখন বলেন আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে, কার কোথায় প্রশ্ন আছে? না, ভালো লাগছে। খুব ভালো হয়েছে অনেকবার। হুম, তাহলে আমরা কিন্তু জাস্ট একটা সিম্পল শিখলাম। আমাদের এটা ধারাবাহিকভাবে যখন আমরা ১-২ মাস যদি করতে পারতাম একটা কোর্স, আপনারা বলেন ইংলিশটা কি কঠিন মনে হতো আপনাদের কাছে? কি মনে হয়? না, আমরা হচ্ছে কি আসলে কি ইংলিশটা কিন্তু খুবই সহজ। কিন্তু আমরা যদি এটা একটা ২ মাস প্রপার একটা গাইডেন্স এর ভিতর থাকতে পারি, তাহলে দেখা যায় আপনার কি, কি শিখা হয়। ইংলিশের ভিতরে কিন্তু অনেক, অনেক জিনিস থাকে। যেমন দেখেন শুরুতে হচ্ছে আমাদের কনভারসেশনটা আমরা স্টার্ট করি। পরে এটাকে টেনে, টেনে অনেক দূরে নিয়ে যাই। যেমন কিভাবে যাই? মনে করেন আমি একটা আপনাদের সামারি বুঝাই। যেমন আমার একটি কম্পিউটার আছে। I have a computer which যেটি আমি ব্যবহার করি I use। কিন্তু বাট আমার একজন বন্ধু আছে I have a friend যার একটি কম্পিউটার নেই। হু ডাজন্ট হ্যাভ এ কম্পিউটার, এজন্য দ্যাটস ওয়াই সে একটি কম্পিউটার ক্রয় করতে চায়। হি ওয়ান্টস টু বাই এ কম্পিউটার, কিন্তু তার এখন টাকা নেই পর্যাপ্ত। হি ডাজন্ট হ্যাভ এনাফ মানি, দ্যাটস ওয়াই এই কারণে হি ইজ নট এবল টু বাই এ কম্পিউটার, সে একটি কম্পিউটার কিনতে কি না সক্ষম না। এই যে দেখেন আমাদের এভাবে একটার পর একটা প্রসেসিং যেতেই থাকে, এটাকেই বলা হয় স্পোকেন ইংলিশ আর কি। আলটিমেটলি আমাদের ওইটাই শিখতে হবে, কিন্তু আপনি যে ওখানে যাবেন আপনার তো বেসিক প্যাটার্ন না থাকলে তো ওটা জোড়াই লাগাতে পারবেন না। বুঝতে পারলেন? তাহলে আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের মানে ওয়ান সেন্টেন্স মেকিং করা, তারপর হচ্ছে আমাদের ডাবল সেন্টেন্স মেকিং করা, তারপরে হচ্ছে আমাদের প্যাসেজ বানানো। এই যাওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো জানা লাগে ওই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো এবং হচ্ছে প্র্যাকটিস করাবো, তাহলে আপনাদের কাছে জিনিসগুলো ইজি হয়ে যাবে আর কি। বুঝতে পারলেন? আপনাদের এই এই মানে এটা রানিং আছে না এখন ফার্স্ট থেকে শুরু হবে? আমাদের এটা হচ্ছে ফ্রি ক্লাস, বুঝতে পেরেছেন আপু? এটা এই যে হ্যাঁ, এই ক্লাসটা মানে আমি যে অ্যাডমিট হব, মানে এই ক্লাসটা আমি কি এখনই এই সবার সাথে অ্যাডমিট হব, না আমাকে আবার নতুন একটা ক্লাস দিতে হবে? না, না, আপনি ওই যে এই যে ক্লাস শেষে আপনি একটা নক দিয়ে ওই যে